হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাথী বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত। আজকে আমরা আলোচনা করব 4 মিনিটে মেয়েরা কিভাবে ডাব্লিউপি আর কেপি কনস্টেবলের মাঠ পাশ করবে। হ্যাঁ, একটা সময় আমারও ছিল, যখন আমিও এই ইউটিউবে ছোট ছোট ভিডিও গুলো খুঁজে বেড়াতাম যে কি করে কারো কাছ থেকে কিছু সাজেশন পাবো, দিয়ে আমার মাঠটা আমি কমপ্লিট করতে পারবো। আমি তোমাদের কোশ্চেন গুলো যারা কমেন্ট করো যে মাঠ সম্পর্কে, রানিং সম্পর্কে ভিডিও করো বা রান কিভাবে কমপ্লিট করব, তাদের সাথে নিজেকে রিলেট করতে পারি। কারণ ওই সময় আমারও সেম কোশ্চেন গুলো মাথায় আসতো, আর আমি ইউটিউবে সেই সেম ভিডিও গুলো খুঁজে বেড়াতাম, আর যখন পেতাম সেটা আমার কাজেও দিত। হ্যাঁ, হয়তো ফিজিক্যালি ভাবে কাজে না দিলেও মেন্টালি ভাবে খুব কাজে দিত। আর যেটা আমাদের সব থেকে বেশি জরুরি, ফিজিক্যালি থেকে মেন্টালি ভাবে স্ট্রং হওয়া সব থেকে বেশি জরুরি। আমি যেই ভুলগুলো করেছিলাম, আশা করি সেই ভুলগুলো তোমরা করবে না। কারণ আমি যখন 2020 সালে ফার্স্ট এক্সাম দিই, তখন আমার ফোকাস এতটাই মাঠের দিকে ছিল যে আমি প্রিলিমস পাশ করে যাওয়ার পর তখন খুব একটা ফোকাস ছিলাম না পড়াশোনার প্রতি। কোনো রকম প্রিলিমসটা পাশ করে গেছিলাম। তো তারপরে যে মেন্স আছে এটার কথা আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম, কারণ মাঠ আমার মনে হতো আমার দ্বারা মাঠ কমপ্লিট করা সম্ভব না, মাঠ আমি পারবো না। এই জন্য মাঠ করতে করতে মেন্সের কথা ভুলে গেছি। এইদিকে তো মাঠ পাশ করে গেছি। তখন তখন যখন প্রথম শুরু করি, তখন 3 মিনিট কত 40 সেকেন্ডের মধ্যে আমার মাঠ কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে ছিল, তার পরে ছিল না, কত ছিল এক্সাক্ট আমার মনে নেই। তো তখন ওই টাইমের মধ্যে মাঠ হয়ে গেছে ঠিকই, কিন্তু পড়াশোনা করিনি বলে মেন্স পাস করতে পারিনি। তো আশা করি তোমরা কোনোটাই গুরুত্বহীন ভাববে না। যেরকম মাঠ জরুরি সেরকম পড়াশোনাটাও জরুরি, দুটো সমান তালে তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য তুমি যদি ফ্রেশার্স হও, ভাবো যে এখন থেকে প্রিপারেশন শুরু করবে, তুমি পড়াটাও যেমন এখন থেকে শুরু করবে, তুমি চেষ্টা করবে মাঠটাও এখন থেকেই শুরু করার, যাতে তোমাকে পরবর্তীকালে এটা না করতে হয় যে মাঠের পিছনে সময় দিতে দিতে তুমি পড়াশোনাটা করতে পারলে না। তোমরাও চেষ্টা করবে প্রথম থেকে মাঠটাও এগিয়ে নিয়ে যাওয়ার, যাতে মাঠের প্রতি এক্সট্রা হেডেক নিতে গিয়ে তোমরা পড়াশোনাটা না করতে পারো, এরকম যেন না হয়। তো প্রথম থেকে যখন তোমরা মাঠ শুরু করবে, সবার আগে খাওয়া দাওয়াটা জরুরি, খাওয়া দাওয়াটা ঠিক রাখবে। কারণ আমার ওয়েট, আমি আন্ডার ওয়েট ছিলাম, তো আমার এই জিনিসটা নিয়ে খুব প্রবলেম হতো যে দৌড়ালে এদিকে ওজন কমে যাচ্ছে। সবার কিন্তু দৌড়ালে ওজন কমে না, ঠিক আছে। আমি একটু মানে তখন প্রবলেমে ভুগছিলাম। প্রথম দিকে তো গেল, ওইটার সময়ও আন্ডারওয়েট ছিলাম, বাট খুব একটা ছিলাম না 2020 সালে। কিন্তু এই রিসেন্ট আমি কেপিতে যখন দৌড়াতে যাব, তখন আমি প্রত্যেকদিন মাঠ থেকে আসার সময় মাপতাম 46 কিলো 47 কিলো কমতো, এটা এটা হতো, ঠিক আছে। তো আমার ওজনটা বাড়ছিল না, তো আমার খাওয়া দাওয়াটা খুবই জরুরি ছিল। আর তোমাদেরও খাওয়া দাওয়াটা জরুরি, শুধু ওজনের জন্য নয়, যে ইমিউনিটিটা আমাদের প্রয়োজন, যে এনার্জিটা প্রয়োজন। কারণ তুমি মাঠে যখন দৌড়াবে তোমার প্রচুর এনার্জির প্রয়োজন হবে, ঠিক আছে। তো তুমি যদি সেটা ঠিক পরিমাণ খাবারটা না খাও, তাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। তো তোমাকে প্রচুর পরিমাণে খাবার খেতে হবে, আনহেলদি ফুড না, হেলদি ফুড খেতে হবে। প্রচুর ড্রাই ফ্রুটস খাবে, ছোলা খাবে, খেজুর খাবে। অ্যাকচুয়ালি আমি না ছোলা খুব একটা, কাঁচা ছোলা খেতে পারি না, কিন্তু তোমরা যদি খেতে পারো তো ছোলাটা খাবে, খুবই উপকারী। আর পার্সোনালি ভাবে আমি বলবো, খেজুরটা আমার ক্ষেত্রে খেজুরটা খুবই মানে কাজে দিয়েছে। আমার নিজে ফিল করতে পারি খেজুর খেলে আমার অনেকটাই এনার্জি ফিল হয়। তো খেজুর খাবে, ড্রাই ফ্রুটস খাবে, তারপরে তুমি ছোলা খাবে, সমস্ত কিছুই খাবে, ডিম খাবে, যা যা প্রোটিন খাবার আছে সমস্ত কিছু খাওয়ার চেষ্টা করবে। আর ওয়েট নিয়ে যারা চিন্তিত আছো, ওভার ওয়েট নিয়ে, তোমাদের একটাই কথা বলবো, ওয়েটে প্রবলেম একমাত্র আন্ডার ওয়েট, নট ওভার ওয়েট। 49 কিলো লাগবে তোমার ওবিসি, জেনারেল আর এসসি, নর্মাল এসসি যারা রাজবংশী না, তাদের ক্ষেত্রে 49 কিলো লাগবে। তার থেকে যত বেশি হোক তাতে কোনো প্রবলেম নেই, তোমার শরীর নিয়ে তুমি দৌড় কমপ্লিট করতে পারলেই হলো। এক্সামিনারের কোনো মাথা ব্যথা নেই তোমার বেশি ওজন নিয়ে, তুমি দৌড় কমপ্লিট করা নিয়ে তোমার কথা, ঠিক আছে। আর আন্ডার ওয়েটের প্রবলেম 49 কিলো লাগবে। আর যারা এসটি, এসসি, রাজবংশী, গোর্খা আছো, তাদের 45 কিলো লাগবে। তো তোমাদের এর থেকে বেশি ওজন হলে প্রবলেম নেই, তোমরা দৌড় প্র্যাকটিস করো, দৌড় কমপ্লিট করা নিয়ে কথা। আর যাদের আন্ডার ওয়েট আছো তারা ওয়েটে ধ্যান দাও এখন থেকেই, যাতে মাঠে যদি গিয়ে তোমাকে ওজনের জন্য বাদ যেতে হয়, তাহলে এর থেকে খারাপ কিছু আর হয় না। আমার ক্ষেত্রে আমি কলকাতা, আমি যেটা ডাব্লিউপি দিয়েছিলাম ওটা আমি 3 মিনিট 38 সেকেন্ড না লেগেছিল আমার কমপ্লিট করতে, কিন্তু যেটা আমি কেপি দিয়েছি ওটা আমার 4 মিনিট 5 সেকেন্ড লেগেছে। এবার তুমি বলতেই পারো যে হ্যাঁ, তোমার 4 মিনিট 5 সেকেন্ড লেগেছে আর তুমি আমাদের টিপস দিতে এসছো যে 4 মিনিটে কি করে কমপ্লিট করবো। অ্যাকচুয়ালি আমি তো বললাম যে আমার আন্ডার ওয়েট ছিল, তো আমি ইনস্ট্যান্ট খেয়ে 3 কিলো ওজন বাড়িয়েছিলাম। আমার
9-এর এই দিকে ছিল, তো ভয় লাগছিল যে যদি মাঠে বাদ দিয়ে দেয় হেনা তেনা। তো প্রচুর খেয়েছি, প্রচুর ছোলা, যেই ছোলা আমার হজম হয় না সেই ছোলা খেয়েছি, প্রচুর চিড়ে খেয়েছি, 7-8টা কলা খেয়েছি। ইনস্ট্যান্ট ওজন আমি 2.5 থেকে 3 কিলো বাড়িয়েছিলাম। এই জন্য আমার প্রথম পাক দিতেই পেট ব্যথা করছিল, তবুও আমার মনের জেদে থেকে আমি জানি আমি দৌড়াবো। আর আমি প্রত্যেকটা পাক দেওয়ার সময় মাঠ টাইমটা ফলো করছিলাম, আমি দেখেছিলাম যে টাইম হাতে আছে, তো আমি ওই জন্য এক্সট্রা এফোর্ট লাগাইনি। লাগালে হয়তো আমি 4 মিনিটের মধ্যেই ঢুকে যেতাম, কিন্তু আমি অসুস্থ হয়ে যেতাম। এই জন্য আমি জানি যে আমার কাছে 4.5 মিনিট আছে, যদি আমি জানতাম আমার 4 মিনিট আছে আমি তাহলে তার মধ্যে কমপ্লিট করতাম। এখন করিনি যখন, সেটা বলা ভুল হবে যে করতামই, কিন্তু আমি ওই একটাই আমার রিজন ছিল যে আমি প্রচুর খেয়েছিলাম। তোমরা বুঝতেই পারবে যে অত পেট ভর্তি গলা পর্যন্ত খাবার খেয়ে দৌড়ানো মুখে চারটিখানি কথা না, এই জন্য আমার 4 মিনিট 5 সেকেন্ড লেগেছিল। তো তোমাদের বলি, প্রথমত তোমরা যখন দৌড়াবে খাওয়া দাওয়াটা ঠিক করবে, প্রথমে মাইন্ড সেট করবে যে আমাকে কমপ্লিট করতে হবে, পড়াশোনার সাথে সাথে আমাকে মাঠটাতেও পুরো ফোকাস দিতে হবে, যাতে আমাকে পরবর্তীকালে এক্সট্রা এফোর্ট না নিতে হয়। তো তুমি যখন মাঠ শুরু করবে সবার আগে লজ্জা ত্যাগ করবে। আমাদের সবার মধ্যে এটা থাকে যে মাঠ শুরু করলাম, যাচ্ছি মাঠে, অনেক ছেলে পেলে আছে, নতুন আমি যাচ্ছি, আমার লজ্জা লাগছে দৌড়তে, কিংবা পাড়াতে দৌড়চ্ছি, সবাই কি ভাববে কি দেখবে। এটা ত্যাগ করো, তুমি টোটালি লজ্জাটা ত্যাগ করো। কারণ তোমার যদি গ্রুপ থাকে তো ভালো কথা, তুমি গ্রুপের সাথে দৌড়াও, কিন্তু যদি না থাকে তুমি কি করবে? তোমাকে তো একা চাকরি পেতে হবে, তাই না? গ্রুপ যদি না থাকে তোমাকে একাই দৌড়তে হবে, একাই চাকরিটা পেতে হবে, তো তোমাকে সেই খিদেটাও রাখতে হবে। তো সবার আগে তোমাকে লজ্জাটা ত্যাগ করতে হবে। তোমাকে ডেলি মাঠে যেতে হবে, তোমাকে দৌড়তে হবে। কে দেখলো, কে কি বললো, লোকের কথায় কান, মানে কানটাকে তুমি মন থেকে কান বন্ধ করে, হাত দিয়ে কান বন্ধ করতে হবে না, তাহলে দৌড়বে কি করে? তো তুমি মন থেকে কানটাকে বন্ধ করে রাখবো, কে কি বললো, কে কি দেখলো, এটা ভেবে তুমি নিজের ফোকাসড ব্রেক করবে না। তারপরে তুমি যখন দৌড়াতে শুরু করলে, প্রথম মাঠে গেলে, যেদিন প্রথম মাঠে গেলে, সবার প্রথমে তোমাকে মেন্টালি পিসটা জরুরি। তুমি যদি পারো 10-15 মিনিট আগে মাঠে গিয়ে মেডিটেশন করবে, তাহলে তুমি মেন্টালি ভাবে পুরো মানে পজিটিভ এনার্জি পাবে। আর পজিটিভ এনার্জিটা আমাদের যে কোনো ভালো কাজের ক্ষেত্রে, শুরু করার ক্ষেত্রে খুবই জরুরি। তো তোমরা যখন 10-15 মিনিট যদি সময় পাও, তাহলে তোমরা ওইটা করবে, মেডিটেশন করবে 10-15 মিনিট। তারপরে তুমি স্ট্রেচিং না ওয়ার্ম আপ করবে। ওয়ার্ম আপ খুবই জরুরি। তুমি যদি ওয়ার্ম আপ না করে দৌড় শুরু করে দাও, হঠাৎ করে হাতে পায়ে কোথায় টান লাগবে, ব্যথা হয়ে যাবে, সেই ব্যথা কিন্তু সারবে না। এই আজকা ব্যথাগুলো না এমন হয়ে থাকে যে তোমার ব্যথা লেগে গেল, তারপরে তুমি অনেক দিন পর পর সেই ব্যথাটা কিন্তু দেখা দেয়। কারণ হঠাৎ লেগে গেলে সেই ব্যথাটা সহজে সারে না। দেখা গেল তুমি হঠাৎ লাগলো, তুমি মাঠের আগে সেই ব্যথাটা আবার দেখা গেলো। আমার একটা বন্ধুর সাথে এরকম হয়েছে। ওর মাঠের আগেই প্রত্যেকবার এরকম হয় যে দৌড় যখন প্র্যাকটিস করে ওর প্রত্যেকবার ব্যথা শুরু হয়ে যায়, কারণ ও একবার চোট লেগেছিল। তো তোমরা এটা চেষ্টা করবে, চোট যেন, দেখো পা ব্যথা হবেই, ঠিক আছে, সিং পেন হবে, সবই হবে, কিন্তু ওই যে কোনো জায়গায় আচমকা চোট লেগে গেলে সেই ব্যথাটা কিন্তু সহজে সারতে চায় না। তো তুমি চেষ্টা করবে যেন ওরকম না লাগে। এখন পুরোটা তো ভগবানের ওপর, যাই হোক, কিন্তু তোমার চেষ্টা যেন কোনো ত্রুটি না থাকে। তুমি প্রথমে ওয়ার্ম আপ করবে, ওয়ার্ম আপের অনেক ভিডিও পেয়ে যাবে ইউটিউবে। তুমি মেডিটেশন করার পর, মানে ওটা তো মাইন্ড তুমি স্ট্রং করলে, মাইন্ডটাকে তুমি তৈরি করলে দৌড়ানোর জন্য, এবার তো শরীরটাকেও তৈরি করতে হবে, তাই না? শরীর ছাড়া তো তুমি দৌড়াতে পারবে না, শরীরটাকে তৈরি করাটা সব থেকে বেশি জরুরি। তো তুমি ওয়ার্ম আপ করবে, স্ট্রেচিং করবে, স্ট্রেচিংটাও জরুরি। তোমাকে স্টেপ, বড় বড় স্টেপ ফেলতে হবে, দৌড়াতে হবে, টাইম কম আনতে হবে, ঠিক আছে? তো তোমার হাতে পায়ে যেন কোনো রকম চোট না লাগে। তুমি যদি হাত পা খুলে দৌড়াতে পারো সেরকম প্রস্তুতি নিজেকে করতে হবে। তো তুমি স্ট্রেচিং করবে, স্ট্রেচিংটা দৌড়ের আগে পরে দুই সময়ই জরুরি। তো তোমাকে স্ট্রেচিং করতে হবে। করার পর তুমি যখন দৌড় শুরু করবে, প্রথম প্রথম মাঠে গিয়ে জোরে জোরে দৌড়াতে শুরু করে দিলে, 2 পাক দৌড়ে 3 পাকের বেলায় পারলে না, এটা করবে না, একদম করবে না। তুমি আস্তে আস্তে দৌড়াও, কিন্তু দৌড়াও। প্রথম দিন মাঠে গিয়ে তুমি 2 পাক 3 পাক দিতে পারবে তো আস্তে আস্তে, সেটাই করো। তারপরের দিন গিয়ে আরো 1 পাক বাড়াও। যদি না পারো তাহলে যদি 3 পাক প্রথম দিন দাও, দ্বিতীয় দিন গিয়ে 3 পাকই দেবে বা তার থেকে বেশি দেবে, চেষ্টা করবে না কম দেওয়ার। হ্যাঁ, যদি এখন তোমার শরীর খারাপ থাকে বা অসুস্থ হও তুমি, সেটা আলাদা ব্যাপার। হঠাৎ যদি তুমি অসুস্থ হয়ে যাও, মাঠে যাচ্ছ, এটাই বড় কথা তখন। তো চেষ্টা করবে যেন কম না দৌড়াও, একটু বেশি দৌড়াবে। আস্তে আস্তে মাঠে, আমি প্রথম মাঠে গিয়ে যেই মাঠে 2 চক্কর দিয়েছিলাম, সেই মাঠে আমি 18-19 পাকও দিয়েছি। আস্তে আস্তে দৌড়ে 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 তোমার দমটা বাড়বে। দমটা যদি না থাকে, তোমার 2 পাক দৌড়ে তুমি ক্লান্ত হয়ে যাবে, দৌড়াতে পারবে না। এই জন্য বলবো, প্রথম প্রথম গিয়ে তুমি 2-3 সপ্তাহ শুধু আস্তে আস্তে দৌড়াও, দম বাড়াও। তুমি হাঁটবে না, দৌড়াবে, দৌড়ের গতিতে তুমি
যতটুকু তোমার শরীর দেবে তত আস্তে আস্তে তুমি পুরোটা কমপ্লিট করবে, অনেক পাক দেবে, দম তোমার বাড়বে আস্তে আস্তে। তুমি 2-3 সপ্তাহ পর নিজেই ইমপ্রুভমেন্টটা লক্ষ্য করতে পারবে যে তুমি যেখানে আগে 3-4 পাক দিতে পারছিলে আর পারছিলে না, সেখানে তুমি 7-8 পাক দিতে পারছো, মানে তুমি বুঝবে তোমার দম বেড়েছে। তারপরে মাঝে মাঝে তুমি 100 মিটার দেবে, মানে 100 মিটারের একটা ট্র্যাক করে নিলে, ওখানে তুমি ফুল স্পিড মানে এই না তোমার 100% স্পিড তুমি দিলে, তুমি 60-70% স্পিড দেবে তোমার, দিয়ে তুমি দৌড়বে 2-3 বার করে 100 মিটার দেবে। মাঝে মাঝে এটা 3-4 দিন পর পর 100 মিটার দেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে তোমার স্পিডটা বাড়বে, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলি, আমি কিন্তু প্রফেশনাল ভাবে তোমাদের দৌড় শেখাতে আসিনি, বা আমার অতটুকু যোগ্যতা নেই যে আমি প্রফেশনাল ভাবে তোমাদের দৌড় শেখাবো। এর জন্য তুমি যদি দৌড়ের জন্য ভিডিওটা দেখো প্রফেশনাল ভাবে অন্যান্য অ্যাথলেটিকদের মতো, তো তুমি অন্য ভিডিও দেখবে, অনেক প্রফেশনাল মানুষ আছে যারা ভালো মতো ভিডিও দিতে পারে দৌড়ের। আমি জাস্ট তোমার ডাব্লিউপি কেপি মাঠ পাস করার জন্যই দৌড়ের কথাগুলো বলছি। এর থেকে বেশি যদি তোমার কোনো কম্পিটিশন থাকে, এই থাকে ওই থাকে, সেটার জন্য আমি সত্যি নিজে অতটা নই, মানে অতটা এক্সপেরিয়েন্স আমার নেই, যে আমার যতটুকু এক্সপেরিয়েন্স আছে আমি তোমাদের ততটুকুই বলতে পারবো, তাই না? তো আমার এতটুকু এক্সপেরিয়েন্স আছে যে তুমি ডাব্লিউপি কেপির মাঠ পাস করে যাবে। তো তো তুমি দৌড়ানো শুরু করলে, স্ট্রেচিং করলে, দৌড়ের পরে স্ট্রেচিং করবে, মাঝে মাঝে 100 মিটার দেবে। টাইমিং প্রথমেই দেবে না, টাইমিং তুমি এখন থেকে যদি শুরু করো, তোমার প্রিলিমস আস্তে আস্তে যদি তোমার কোনোদিনও ইচ্ছা হয় মাঝে মাঝে টাইম দেওয়ার তো দিলে, আর না ছাড়া দেওয়ার দরকার নেই। প্রিলিমস এর পরেই তুমি টাইম মাঝে মাঝে দিতে শুরু করবে, ডেইলি টাইম দিতে হবে তার কোনো দরকার নেই। তুমি হচ্ছে টাইম দিলে ডিমোটিভেট হয়ে যাবে, তো ডিমোটিভেট টাইম দেওয়ার পর হবে না মোটেও। আমরা টাইমিংটা এই জন্য দেই যাতে ডিমোটিভেট না হই। আমি এতটুকু দেখবো যে আমার টাইম কত লাগছে, যদি আমার বেশি সময় লাগে সেটা আমি কমানোর চেষ্টা করব, ঠিক আছে। যে আমার এত টাইম বেশি লাগছে, তাহলে আমাকে স্পিডটা আরেকটু বাড়াতে হবে, এই জন্য আমি টাইম দেব। আর টাইমটা সেটা পরের কথা, তুমি ওটা অনেকদিন পরে দেবে, তার আগে অবধি তোমার দম বাড়াতে হবে, তোমাকে দৌড়ে সবল হতে হবে। এই না যে তুমি 2 দিন দৌড়ে পরের দিন টাইম দিলে, তাহলে তুমি ডিমোটিভেট হয়ে যাবেই। তুমি যদি আমার মতো ফ্রেশার্স হও, আমি আগে কোনোদিনও দৌড়াদৌড়ি করিনি, আমি দৌড়াদৌড়ি যখন শুরু করলাম তখন আমার মনে হতো আমি 800 মিটার কমপ্লিট করতে পারবো না, কিন্তু আমি যখন মাঠ কমপ্লিট করলাম, সেটাও 3 মিনিট 38 সেকেন্ডে, তখন আমার আত্মবিশ্বাস বাড়লো। তারপরে আমার মনে হতো যে না, তুমি যদি একবার মাঠ পাস করে যাও টাইম মতো, তারপর তোমার এতটাই কনফিডেন্স আসবে যে পরবর্তীকালে তোমার মাঠ নিয়ে এতটা হেডেকই হবে না, তুমি মনে হবে যে না আমি মাঠ পারবো। তো সেই জিনিসটাই তোমাকে আগে আনতে হবে মনের মধ্যে, তার জন্য ফুললি ফোকাস ভাবে মাঠ প্র্যাকটিস শুরু করে দাও। আর এইদিকে ওইদিকে কান না দিয়ে, এইদিকে ওইদিকে না দেখে, কে কি বলছে না ভেবে মাঠ শুরু করো। আর ডেইলি দৌড় করার পরে তুমি স্ট্রেচিং করবে, স্ট্রেচিংটা খুবই জরুরি দৌড়ের পরে, তাছাড়া ল্যাকটিক অ্যাসিড জমে তোমার পা ব্যথা হয়ে যাবে, তারপর তোমার মাংসপেশি স্টিফ হয়ে যাবে। প্রচুর পরিমাণে জল খাবে, স্ট্রেচিং করবে। আর আর প্রথমে যাওয়ার সময় তুমি ড্রাই ফ্রুটস, এই না পেট ভরে খেয়ে গেলে, একটু কিছু খেলে খালি পেটে দৌড়বে না, এসে ভালো মতো ড্রাই ফ্রুটস খাবে, খেজুর টেজুর এইসব খাবে। সব থেকে বড় কথা, তুমি ডেলি মাঠে যাবে, আস্তে আস্তে দৌড়ে দম বাড়াবে, আগে ওয়ার্ম আপ করবে, দৌড় শুরু করবে, তারপরেও স্ট্রেচিং করবে, প্রথমে স্ট্রেচিং দৌড়ের আগে, দৌড়ের পরেও স্ট্রেচিং, এগুলো করবে, ডেলি যাবে, সপ্তাহে 1 দিন করে রেস্ট নেবে। এইভাবেই দেখবে তুমি নিজের ইমপ্রুভমেন্টটা নিজের মধ্যেই লক্ষ্য করতে পারবে। গ্রুপ হলে তো ভালো কথা, গ্রুপ না থাকলে তুমি নিজে নিজে দৌড়বে। আর মেয়েরা তো দেখতেই পেলে, এবার যখন 4.5 মিনিট দৌড়ছিল তখন আলাদা ব্যাপার, প্রায় মেয়েই পাশ করে যেত, মানে 20 জনের মধ্যে 2-1টা হয়তো মাঠে ফেল করতো প্রবলেম থাকলে, না ছাড়া করতো না, ঠিক আছে। তো তোমরা দেখতেই পেলে 4 মিনিটটা এখন সময়টা অনেক ভাইটাল হয়ে গেছে। তো তুমি যদি মাঠ পাস করতে পারো, তুমি 60% ধরে রাখবে তোমার চাকরি কনফার্ম। কারণ এখন মাঠে যা দেখলে, এই ডাব্লিউপি যেটা হলো, দেখতেই পারলে যে 100টা মেয়ের মধ্যে 50টা মেয়েও মাঠে পাস করতে পারছে না, তার থেকে অনেক কম পাস করছে। তো তোমাকে সেই কম ভাগের মধ্যে আসতে হবে, তাহলে তুমি কনফার্ম থাকবে যে তোমার চাকরিটা হবে। তার জন্য তোমাকে পড়াশোনাও যেরকম জোর দিতে হবে, তোমাকে মাঠেও সেরকম জোর দিতে হবে। ডেইলি মাঠে যাও, দম লাগিয়ে প্র্যাকটিস করো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, ওয়েট ঠিক রাখো, আর বেস্ট অফ লাক।